আকাশে উজ্জ্বল তারারা কেমন মিটমিট হাসছে আজ। রূপক অস্থির হয়ে পায়চারি করছে। মন অশান্ত হয়ে আছে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। বারবার বিবেকে দংশনে দংশিত হচ্ছে। বিবেক বারবার বলছে সে ভুল করছে। প্রিয় বন্ধুর ভালোবাসা ছিনিয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ দ্বিতীয় কিছু নেই। কিন্তু বেহায় মন কিছুতেই তা মানতে চাচ্ছে না। মন বারবার বোঝাতে চাচ্ছে যে না, এটা কোনো ভুল না। এমন তো নয় রূপা সমুদ্রকে ভালোবাসে। যদি এমন হতো রূপাও সমুদ্রকে চায়, সেখানে রূপক মাঝখানে ঢুকে পড়ছে, তাহলে মন মেনে নিত। কিন্তু এখন ব্যাপারটা তেমন নয়। রূপা পদ্মবিলের কাঁটাযুক্ত পদ্ম। কাঁটার আঘাত সহ্য করে তাকে তুলতে পারবে, সেই তাকে পাবে। সেখানে সমুদ্র অগ্রাধিকার কিসের? রূপক অসহ্য লাগছে সব। কি করবে সে? এত টানাপোড়েন কেন তার? সমুদ্রকে তার কেউ না। সমুদ্র প্রাণের বন্ধু বলতে কিছু হয় না দুনিয়ায়। সবাই স্বার্থপর। সবাই নিজেদের নিয়ে ভাবে। অযথা সে কেন সমুদ্রের কথা ভাববে? সমুদ্রকে ভেজে পেয়েছিল সেদিন রূপকের কথা। পাশের মতো মহল্লার সাথে ফুটবল খেলে ফিরছিল রূপকদের টিম। ৩-১ গোলে রূপকরা জিতছে। এর মধ্যে দুটো রূপক দিয়েছে। টিমের বেস্ট খেলোয়াড় না, শুধু আশেপাশের মহল্লার মধ্যে বেস্ট খেলোয়াড় নাম জিজ্ঞাসা করলে সবার আগে সবাই রূপকের নাম বলবে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্যারাম, সব কিছুতেই রূপক সেরা। সমুদ্র এসবের মধ্যে নেই। তার শুধু একটাই প্রিয় খেলা, তা হচ্ছে দাবা। সেদিনও সমুদ্র দর্শকের আসনে বসে প্রিয় বন্ধুকে উৎসাহ দিচ্ছিল। চশমা পরা শান্তশিষ্ট গোলগাল ছেলেটাকে যখন দর্শকের সামনে বসে বন্ধুকে উৎসাহ দিচ্ছে, সেই মুহূর্তে তার সাইলেন্ট থাকা ফোনটা বেজে উঠল। একবার, দুবার, তিনবার, প্রায় ১৬ বার কল এলো সমুদ্রের মা রেখার ফোন থেকে। অগন্তা রাগান্বিত হয়ে রেখা ছেলেকে বারবার কল দিচ্ছে। আজকে সমুদ্রকে বাসায় ভীষণ প্রয়োজন তার। কবির কল করেছিল বহুদিন পর। প্রায় ৭ মাস পর কবিরের কল পেয়ে রেখা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এক কথা দু কথায় রেখা জানতে পারে কবিরের নামে থাকা সব সম্পদ কবির একটা বৃদ্ধাশ্রমে দান করতে চায় এবং শেষ বয়সটা সেই বৃদ্ধাশ্রমে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। কবির একমাত্র দুর্বলতা সমুদ্র, কেননা এই ছেলেটাকে তিনি কোলেপিঠে করে মানুষ করেছেন। সমুদ্র ফোন হাতে নেয় খেলা শেষ হবার পর। মায়ের এত কল দেখে কিছুটা ভড়কে যায় সমুদ্র। ঘেমে নেমে রূপক এসে শক্ত হয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে বলে, জিতা গেছিস দোস্ত। সমুদ্র মুখ পানসে করে বলে, আমার খবর আছে দোস্ত। আজকে বাসায় গেলে মায়ের হাতে মার মিস হবে না। দেখ কত কল, নিশ্চয়ই ইমার্জেন্সি কিছু। রূপক নিজের মুখের ঘাম মুছতে মুছতে বলে, এত তাড়াতাড়ি বাসায় যা তাইলে। সমুদ্র একটু চুপ থেকে বলল, তুই আয় না আমার সাথে, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। রূপকের টিম সবাই নিজেদের মহল্লার দিকে গেল বিজয় উল্লাস করতে করতে। সমুদ্র চিন্তিত মুখে তাকিয়েছে। রূপক হেসে মনে মনে বলছে, বেচারা এখনো স্কুলে পড়ে, ছোট বাচ্চাই রয়ে গেছে, এখনো মাকে কেমন ভয় পায়। বাসায় গিয়ে দেখলো রেখা অস্থির হয়ে পায়চারি করছে। সমুদ্রের কেমন যেন পরিস্থিতি থমথমে মনে হলো। রূপকের মনে কিছু একটা হয়েছে। রেখা ছেলেকে দেখে রেগে বলল, কোথায় ছিলে তুমি সমুদ্র? তোমাকে আমি কতবার কল করেছি? তোমার কোনো আইডিয়া আছে বাউন্ডারি ছেলেদের সাথে সবসময় ঘুরে বেড়াও? তোমার এত অধঃপতন কিভাবে হলো? রেখার কথাগুলো রূপকের গায়ে ভীষণ বিঁধল। বাউন্ডারি কাকে বলছেন উনি? রূপক তবুও হেসে বলল, আসলে আন্টি আমাদের ফুটবল ম্যাচ ছিল, তাই সমুদ্র এখানে গিয়েছিল। আর এত হট্টগোলে ছিল ও শুনতে পায়নি রিংটোন। রূপকের কথা শুনে রেখার মেজাজ সপ্তম হয়ে উঠে গেল। ভীষণ রেগে গিয়ে বলল, বেয়াদব ছেলেদের সাথে ঘোরাঘুরি করে বেড়াও বলে এত অধঃপতন হচ্ছে দিন দিন তোমার। আমার এত কল দেখে তুমি কল ব্যাক করার প্রয়োজন মনে করবে না? করবে কেন? চলাচল করো তো সেই সব থার্ড ক্লাস ছেলেদের সাথে, যারা নিজেদের বাবা মাকে রেসপেক্ট করে না। তোমার থেকে রেসপেক্ট আশা করা বৃথা। মায়ের কথা শুনে সমুদ্রের কান ঝাঁঝা করে উঠল লজ্জায়। রূপককে যে উদ্দেশ্য করে মা এসব বলেছে তা সমুদ্র বুঝতে পারছে। হঠাৎ কি হলো মাহের? রূপককে এভাবে কথা বলছে কেন মা? ভেবে পেল না সমুদ্র। রেখা ততক্ষণে ঠিক বেঠিক চিন্তা ভাবনা লোপ পেয়েছে। আগে থেকে উত্তেজিত হইলে, আর তুমি, তোমার সাথে তো আমি কথা বলছি না। আমি আমার ছেলেকে আক্স করছি, তুমি মধ্যে ইন্টারফেয়ার করছো কেন? তোমাদের জন্য আমাদের একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। রূপকের এসব অপমান হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু প্রিয় বন্ধুর দিকে তাকিয়ে এসব হজম করে তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু রেখার কথাটা কেমন খটকা লাগলো রূপকের। তাই জিজ্ঞাসা করলো, আমাদের জন্য মানে? আমরা কি করছি আপনাদের? রেখা তখন ভেবেচিন্তে কথা বলার সিচুয়েশন নেই। এত টাকার প্রপার্টি চিন্তায় সে মশগুল। তাই ক্ষুদ্রস্বরে বলল, কেন তুমি জানো না? তুমি জানো না সমুদ্রের চাচা কবির যে কেমন ছন্নছাড়া হয়ে গেছে? কার জন্য এরকম ছন্নছাড়া ও? কে করেছে তাকে এরকম? তোমার ফুপু সালমা। কবির শুধু ওকে ভালোবেসেছে, আর সেই একতরফা ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সালমার সাথে ওর বিয়ে ঠিক হয়, কিন্তু সালমা পালিয়ে যায়। এরপর থেকে কবি গৃহত্যাগী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
কত বড় দুশ্চরিত্র হলে এই একটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার সাহস করে তোমার ফুপু? আমি যদি জীবনে কোনোদিন ওই মহিলার দেখা পাই, তবে ওর মুখে থুতু দিয়ে বলবো ভীষণ অহংকার ছিল। রূপের রূপ দিয়ে আমার দেবরের মাথা খেয়েছিস, সেই রূপে আমি থু ফেলি। রূপকের কাছে ফুপু শব্দটা একটা ইমোশন। একসময় ফুপুর ভীষণ আদর পেয়েছে সে, যদিও খুব ছোট, কিন্তু তার সাক্ষী দেয় বাসার পুরনো ছবি অ্যালবাম। সব ছবিতে দেখা যায় রূপক তার কোলে। যখন রূপক বুঝতে শিখেছে ততদিন ফুপু হারিয়ে গেছে। ভীষণ মিস করে রূপক ফুপুকে। রূপকের ফুপুর প্রতি অগাধ মায়া, ভালোবাসা দেখে রূপকের দাদা সালমার ওয়ারিশি সম্পত্তি রূপকের নামে দিয়ে যায়। তিনি জানতেন তার নাতি কখনো বেইমানি করবে না। না, রূপক করেনি বেইমানি। কার সাথে করবে? নিজের রক্তের সাথে যে বেইমানি করে, নিঃসন্দেহে পৃথিবীর নিকৃষ্ট মানুষ সে। রেখার কথায় রূপকের ততক্ষণে মাথা গরম হয়ে যায়। রেখার কথার জবাবে রূপকও নিজেকে সংযত কর বলে, আন্টি আমার ফুপুকে নিয়ে আর একটাও বাজে কথা বলছেন তবে ভীষণ খারাপ হবে। আমার ফুপু তো কাউকে মাথার দিব্যি দেয়নি। তাকে না পেলে সব ছেড়ে ছুড়ে যেতে হবে। যে গিয়েছে সেটা তার ব্যাপার, আমার ফুপুর না। আপনি সমুদ্রের মা বলে আমি এখনো চুপ করে আছি আন্টি। তা না হলে আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতাম। আমার মাথা গরম করবেন না আন্টি প্লিজ। রূপক যে এরকম বেয়াদব রেখা আগে বুঝেনি। তার মুখে মুখে তর্ক করছে এই ছেলে, যেখানে তার ছেলে তার দিকে তাকিয়ে কথাও বলে না। রাগান্বিত হয়ে হাত তুললে রূপককে থাপ্পড় দেওয়ার জন্য। রূপকও রেখার হাত ধরে ফেললো। রাগের মাথায় রেখার হাত ঝাড়া দিতেই রেখা ২ পা পিছনে চলে গেল, তাল সামলাতে না পারে। সমুদ্র কখনো মায়ের সাথে তর্ক করার সাহস করেনি। যেখানে রূপক তার মায়ের সাথে একরকম অভদ্রতা করতে দেখে সমুদ্রের ভীষণ রাগ হলো। রূপকের শার্টের কলার চেপে ধরে বলল, তোর এত বড় সাহস রূপক, আমার মায়ের সাথে বেয়াদবি করছিস? তোর এত সাহস কিভাবে হলো রূপক? তুই তোর মাকে অসম্মান করিস বলে ভাবিস না আমিও আমার মাকে অসম্মান করি। সবাইকে তোর মতো গুন্ডা বদমাইশ ভাবিস না তুই। এতদিন বাইরে গুন্ডামি করতি, আর আজ আমার সামনে আমার মায়ের সাথে? তোর জায়গায় অন্য কেউ হলে আমি তার হাত ভেঙে দিতাম। রূপক ভীষণ অবাক হলো সমুদ্রের কথা শুনে। সমুদ্র তাকে গুন্ডা বলছে? অথচ রূপক সবচেয়ে বেশি গুন্ডামি করেছে সমুদ্রকে প্রোটেক্ট করতে গিয়ে। স্কুলের ছেলেরা যখন সহজ সরল শান্ত সমুদ্রকে নিয়ে মজা করতে খেপাতো, তখন কে দাঁড়াতো ওর সামনে বুক ফুলিয়ে? রূপকেই দাঁড়িয়েছে বুক ফুলে। কি করেনি সমুদ্রের জন্য? পরীক্ষায় সেকেন্ড পজিশন হলে সমুদ্রের মন খারাপ হয়, বাসায় মায়ের বকাবকি শুনতে হয় বলে নির্দ্বিধায় কত পরীক্ষা রূপক খারাপ দিয়েছে তা কেউ কি করে জানবে? সমুদ্র তো জানতো রূপক ফুপুর জন্য সবসময় কত আফসোস করে। সমুদ্র কি বুঝেনি তার মায়ের কথাগুলো রূপকের বুকের কত গভীরে লেগেছে? শান্ত স্বরে রূপক বলল, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আমি জেনে নিব আমার কোনো বন্ধু নেই। সমুদ্র রাগ হলো। সেও বলে দিল, আমার মাকে যে সম্মান করতে পারে না, আর যাই হোক আমার বন্ধু হবার যোগ্যতা নেই। আমার আফসোস যে আমি এতদিন ধরে যাকে বন্ধু ভেবেছি তার আসল রূপটা আরও আগে দেখিনি বলে, আর জন্য তোকে আমার আশেপাশে না দেখি। রূপকের চোখ জ্বালা করছে। কেন ভাবছে সে এসব? কেন সে রূপাকে ভালোবেসে ও সরে যাবে? কেন সবসময় তাকেই স্যাক্রিফাইস করতে হবে? না, পারবে না কিছুতেই। বিবেক যতই বলুক, যতই খারাপ লাগুক, নিজের ভালোবাসার রূপক এভাবে ছেড়ে দিবে না। সে রূপাকে সত্যিই ভালোবাসবে। অনামিকা আসার পর থেকে সালমার অবস্থা কিছুটা উন্নতি হলো। সারাক্ষণ অনামিকা মা মা করে ব্যস্ত রাখে সালমাকে। প্রথম প্রথম সালমা লুকিয়ে যেত, পালাইতে চাইতো অনামিকা থেকে, কিন্তু মাতৃত্বের টান বড় টান। মা ডাকার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। অনামিকা আর অনিতা দুজনে মিলে যখন দুই পাশ থেকে জাপটে ধরে সালমাকে, তখন অদৃশ্য কোনো বন্ধনে সালমা বাধা পড়ে যায় বুঝতে পারে। তার মনে হয় এরা তার খুব আপন কেউ। দিন যায়, অনামিকা চিন্তা বাড়ে। সে যখন চলে যাবে মায়ের কাছে, কে থাকবে তখন? ১ সপ্তাহ পর শাহেদ ভিডিও কল দিল বাবা মাকে। গত মাসে বাবার জন্য একটা স্মার্টফোন পাঠিয়েছে শাহেদ। তারপর থেকে বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা হয়। ইতিমধ্যে শাহেদের ফুফুতো বোনও নিয়ে আসা হয়েছে। রেজিনা বারবার ভিডিও কলে তাকে দেখায়। শাহেদ স্বতঃস্ফূর্তভাবে কথা বলে। কথা বলতে বলতে রেজিনা পুরনো কাসন্দি ঘাটতে বসেছে। কাঁদতে কাঁদতে বলে, বাবারে কি কাণ্ড ঘটাইছে তোর বউ! গ্রামের সকল মানুষ সাক্ষী আছে। মিলনের লাগে কেমন ঢলাঢলি তা সকলে জানে। আমাকে মান ইজ্জত আর নাই। বাপধান তুই ডিভোর্স করে দে। ওই মাইয়েরে আর ঘরে তুলুম না। আজাব নামছে তোর ঘাত থেকে। ওই আজাব আর আনার দরকার নেই। শায়দ মুচকি এসে বলে, মা আমার কেন জানি এই আজাব কান্দে তুলতে ইচ্ছা করে। এর লাইগে তো এখন এই আজাব সৌদি আরবে লইয়া আইছি। খাড়াও, দেখাই তোমারে। অনামিকা বলে ২ বার ডাকতে কিচেন থেকে ছুটে এলো অনামিকা। ভিডিও কলে রেজিনাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? আব্বা কেমন আছে? রেজিনা থরথর করে কাঁপতে লাগলো অনামিকাকে দেখে। ভূত দেখলে এরকম ভয় পেতেন না যতটা এখন অনামিকাকে দেখে পেয়েছেন। এরকম শখ শায়দ বিয়ে করার পরেও পান নাই তিনি। শায়দ এসে বলল, আসল হয়েছে কি মা শোনো, মিলন
রে আমি পাঠাইছি আমাগো বাড়ি। অনামিকার লগে তো তুমি কথা কইতে দিতা না। তোমার ছোট্ট ছোট্ট কিউট কিউট মিথ্যা কথাগুলো আমি বুঝে ফেলাইতাম সহজে। মাগো, এই অনামিকা আমার প্রাণ। আমার অনামিকা আমার লগে কথা কইতে চাইবে না, এটা তাহলে পৃথিবীর অষ্টম আশ্চর্য হইবে, বুঝলা? তবে তুমি একখান ভালো কাম করতা, মিলনের লগে বাড়ি থেকে বাহির হয়ে যাইতা। আমি শান্তি মতো অনামিকারে ভিডিও কলে দেখতাম। অপটু হাতে ঘরের সব কাম করতো। কিন্তু তোমার লগে কথা কওয়ানোর কালে তুমি সবসময় কইতো অনামিকা কোনো কাম করে না ঘরের। আমার খুব খারাপ লাগতো। আমার ইচ্ছে করতো আমার বউয়ের একটু প্রশংসা শুনতে, কিন্তু পারতাম না। তখন বুঝলাম অনামিকাকে তোমরা শান্তি দিবা না। মিলনের লাগে আমি ওরে যাইতে খুঁজছি সদরে, পাসপোর্ট ভিসা সকল কিছু করানোর লইগা। আমার মালিক অনেক ভালো। আমি তারে অনামিকার কথা কওয়ানোর পর নিনে কইল বউ নিয়ে আসতে, এইখানে থাকার লেগে মালিকে বাসা দিবে। আমি আর দেরি করিনি, শুধু তোমাকে জানাইনি 2 দিন আগে অনামিকা এই দেশে আইছে। আর আরেকটা কথা কই মা, তোমরা দাদা দাদি হইবা। আমি বিদেশে আসার পর থেকে অনামিকার শরীর খারাপ হয় বন্ধ হইয়া গেছে। আরও 1 মাস আগে টেস্ট করে জানছি আমরা। তোমরা জানলে যে কোনোভাবে কিছু খাওয়াইয়া আমার সন্তানের দুনিয়ায় আসতে দিতা না। একটা কথা মনে রেখো মা, এই জীবনে আর বউ সন্তান লইয়া বাড়ি যাবো না। আমার বউয়ে যেমন অপমান কইরা বাড়ি থেকে বাইর করে দিছ, তা শুধু আমার বউয়ের অপমান না, আমার অনাগত সন্তানেরও অপমান। তোমরা আমার বাবা মা, তোমাগো সব দায়িত্ব আমার, আমি তা পালন করবো। তবে একসাথে তোমাগো লইয়া আর থাকুম না। শায়দ কল কাটার পর রেজিনা অজ্ঞান হয়ে গেল। রেশমা মোটামুটি স্থায়ী হয়ে গেল বাসায়। অন্তরা মেনে নিল বাধ্য হয়ে। সে জানে জুয়েলের অবস্থা খারাপ, কাবিনের টাকা দেওয়ার মতো অবস্থা জুয়েলের নেই। তাই এক প্রকার বাধ্য হয়ে মেনে নিতে হলো অন্তরাকে। ইদানিং রেশমা রান্না করা শুরু করা দিয়েছে বাসায়। প্রথম প্রথম জুয়েল অকথ্য ভাষায় গালাগালি করার পরও রেশমা দমে যায়নি। অন্তরা অবাক হয়ে দেখতে লাগলো, একটা মানুষ কি পরিমাণ গন্ডারের চামড়া হতে পারে। এত গালাগালি যেন তাকে ছুতেও পারেনি। অন্তরা দিন দিন মনে হয় সংসার যেন রেশমার, সে উড়ে এসে জুড়ে বসেছে এমন কিছু। রেশমার ভাবভঙ্গি তেমনই মনে হয়। জুয়েলের প্রতি এক প্রকার মতো মনোকষ্ট নিয়ে অন্তরা দিন দিন সব কিছু থেকে হাত গুটিয়ে নিতে শুরু করলো। বুকের ভিতর অভিমান পাল্লা ভারী হতে থাকে দিন দিন। কি পেল জীবনে? সুখ পাখি কি কখনোই ধরা দিবে না তার কাছে? আজীবন কি এমনভাবে মানিয়ে নিয়ে কাটাতে হবে? সব কিছু ভাগ্য হাতে ছেড়ে দিল অন্তরা। আজ অন্তরা সাত সকালে ঘুম থেকে উঠেছে। জুয়েল তখনও বেঘরে ঘুমাচ্ছে। বাইরে বের হতে দেখলো রেশমা থম মেরে বসে আছে বিছানায়। অন্তরা পরাটা বানানোর জন্য রান্নাঘরে ঢুকলো। কিছুক্ষণ পর বাইরে এসে দেখে রেশমা গোসল করে বের হচ্ছে। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। অন্তরা বুকের ভেতর ছ্যাদ করে উঠল, তবে কি জুয়েল? রেশমা অন্তরার দিকে তাকিয়ে কেমন লাজুক ভঙ্গিতে হাসলো। তাড়াহুড়ো করে মাথায় গামছা পেঁচিয়ে ঘুমটা টেনে দিল। অন্তরা সারা শরীর অবশ হয়ে হাসতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে অন্তরার মাথা ঝিমঝিম করছে। এতদিন অন্তরা বুঝতে পারেনি সতীনের সাথে সংসার কেমন হয়। এতদিন ধরে রেশমা আছে, এতটা কষ্ট লাগেনি অন্তরার। তবে আজ কেন বুকের ভেতর ব্যথার ঢেউ আসছে পড়ছে? কিসের শূন্যতা, কিসের এত হাহাকার? তাকে ডিঙ্গিয়ে রাতে জুয়েলের রেশমার কাছে যেতে হয়েছে, কিছুই মানতে পারছে না অন্তরা। শেষ এইটুকু তো ওর সম্বল ছিল, সেইটুকু বুঝি আজ রেশমার হাতে চলে গেল। সতীনের সংসার মানুষ কেন করতে চায় না আজ ভীষণভাবে বুঝতে পারছে অন্তরা। এই মানুষটা তার বদলে অন্য কাউকে ভীষণ গভীরভাবে আদর করছে, এর চাইতে যন্ত্রণা মনে হয় আর কিছু নেই। টলতে টলতে অন্তরা রুমে গেল। তারপর কোনো কথা না বলে চুপ করে শুয়ে পড়ল। জুয়েল উঠল কিছুক্ষণ পর। অন্তরার দিকে তাকিয়ে দেখলো অন্তরা ঘুমে। অপলক অন্তরকে দেখে জুয়েল উঠে গেল হাত মুখ ধোয়ার জন্য। রেশমা পরাটা বানিয়ে ডিম চা দিয়ে জুয়েলকে খেতে দিল। জুয়েলের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। রেশমার দেওয়া নাস্তা খেয়ে রুমে গিয়ে দেখলো অন্তরা একই ভঙ্গিতে শুয়ে আছে। অন্তরার গায়ে হাত রাখতে অন্তরা সরিয়ে নিল। জুয়েল বুঝতে না পারে আবারও হাত রাখলো। অন্তরা আবারও সরিয়ে নিল। জুয়েল বুঝতে পারলো অন্তরা কোনো কারণে রেগে আছে। রুমের দরজা বন্ধ করে জুয়েল শক্ত করে অন্তরাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ? আমারে কও, মন খারাপ তোমার? অন্তরার কেমন অভিমান মনে হলো আর জুয়েলের এরকম আন্তরিকতা। ধাক্কা দিয়ে জুয়েলকে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে ছোবেন না। সারা রাত যার সাথে ছিলেন তার কাছে যান। জুয়েল হেসে বলে, কি বলো এসব পাগলের মতো? আমি তো তোমার সাথেই ছিলাম। অন্তরা তখন মাথা ঠিক নেই, চিৎকার করে বলল, হ্যাঁ আসলেন তো আমার কাছে। লজ্জা লাগে না আমার পাশ থেকে উঠে অন্য কারোর সাথে থেকে আসতে? এত অভিনয় কিভাবে করেন? ভেতরে চিৎকার শুনে রেশমা দরজার পাশে এসে দাঁড়িয়ে কান পাতল, মুখে মুচকে হাসি ফুটে পড়ল। কিন্তু ধীরে ধীরে সে হাসি মিলিয়ে যেতে লাগলো।
জুয়েল ভীষণ রাগ হলো। অন্তরা কিছুতেই বুঝতে চাইছে না। রেগে গিয়ে জুয়েল রুমের লাইট অফ করে দিয়ে অন্তরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অন্তরা মুখ চেপে ধরে বলল, বলছি না আমি কারো কাছে যাইনি, আমার কারো প্রতি আকর্ষণ নেই। অন্য কেউ যেভাবে আমাকে পরিচিত করতে চায়, অন্তত এই অন্তরঙ্গতা তার সাথে আমার হয়নি অন্তরা, আর হবেও না। আমার শুধু তুমি আছো। প্রবল আদরে অন্তরকে ভাসিয়ে দিল জুয়েল। দরজার এপাশে দাঁড়িয়ে রেশমা দু চোখ ভিজে উঠতে লাগলো। এত পরিকল্পনা সব বৃথা গেল। এই মুহূর্তে জুয়েল সিদ্ধান্ত নিল এভাবে আর চলতে পারে না। 1 মাসের মধ্যে রেশমাকে ডিভোর্স দেবে। দরকার হলে গ্রামের জমি বিক্রি করে ডিভোর্স দেবে। তবু এই মেয়েকে আর ঠকাবে না। এই মেয়ে তাকে ভরসা করে সব ছেড়ে এসেছে। তার ভরসা ভাঙবে না, কিছুতেই না। বারান্দায় একটা ঢিল এসে পড়ল, একটু পর আরেকটা। নিপা বারান্দায় গিয়ে দেখলো দুইটা কাগজ জড়িয়ে ইটের টুকরো। কাগজ খুলে দেখলো রূপার নাম লেখা। রূপা এসে পড়েছে। নিপা গিয়ে রূপার গায়ে হাতে দিল। রূপা দেখলো লেখা আছে, মানুষ এমন কোনে অপরূপা নিজেকে উজাড় করে দিয়ে তাকেই ভালোবাসে যাকে সে 7 জন্ম পাবে না। ভীষণ অদ্ভুত মানব মন। পাথরে ফুল ফোটানোর জন্য মরিয়া হয়ে থাকে। অন্য কাগজে লেখা, পরের জন্মে তুমি কারো প্রেমে পড়িও, তারপর তাকে না পাওয়ার যন্ত্রণা তিলে তিলে কষ্ট পেও, যেভাবে আমি পাচ্ছি। এক কোণে ছোট্ট করে সমুদ্রের লেখা। রূপা ভেবে পেল না এরা কি পাগল নাকি, কেন এমন করছে। রূপা বিরক্ত হয়ে কাগজ দুটো ছিঁড়ে ফেলে দিল। ভাবলো আর একটা বাসা খুঁজে নেবে। এসব পাগলের সংস্পর্শে থাকা যাবে না আর। তুমি অপরূপা, পর্ব 9।